গুড ইভিনিং, চলে এলাম তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ আমি মেয়ের বাড়িতে রয়েছি, সেই জন্য কোনো কন্ট্রোভার্সি ভিডিও বা অন্য কোনো ভিডিও তোমাদের কাছে আর আনলাম না। আজকে তোমাদের কাছে একটা ভূতের গল্প বলার জন্য চলে এলাম। আমি জানি তোমরা আমার ভূতের গল্প শুনতে ভীষণ ভালোবাসো, তাই জন্য আজকে একটা ছোট্ট করে ভূতের গল্প তোমাদেরকে শোনানোর জন্য চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আর তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই ভালো আছো। আমি খুব একটা যে ভালো আছি তা নয়, কিন্তু আছি মোটামুটি। তো চল গল্পটা শুরু করি। তো এটা একটা চৈত্র মাসের সন্ধেবেলার গল্প, ঠিক আছে? সন্ধেবেলা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। তো বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে বসে বাগানে মাদুর টাদুর পেতে চা মুড়ি জলখাবার যেটা হয় সন্ধেবেলা সেই সবগুলো খাচ্ছে আর নিজেদের মধ্যে গল্পগুজব করছে। বেশ ভালো লাগছে, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে। তো হঠাৎ করে ছেলে বলছে বাবাকে যে বাবা, আজকে তো ওয়েদারটা খুব সুন্দর, এখানে বসে থাকতে আর মুড়ি টুড়ি খেতে বেশ ভালোই লাগছে। তো তুমি আজকে একটা ভূতের গল্প বলো না, অনেকদিন তোমার কাছে কোনো ভূতের গল্প শুনি না। তো তখন বলছে ঠিক আছে চল তোরা। তখন বাবা বলছে যে এই মানে এরকম একটা ইয়েতে বাইরে বসে বসে তোরা ভূতের গল্প শুনবি, তার থেকে চল ঘরে চলে যাই, ঘরে গিয়ে বলবো। বলছে না বাবা, আজকে আমরা এখানে বসে বসেই গল্প শুনবো, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো বলছে ঠিক আছে চলো বলি। তো বাবা এবার গল্প বলতে শুরু করলেন। তো বাবা তার মুখ থেকেই গল্পটা বলেছে, সেই গল্পটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো বাবা বলছে আমার তখন বয়স 25-26 বছর বয়স হবে। তখন আমি সংসারের ভার তো কাঁধে নিতে হয় ছেলেদের, সে স্বাভাবিক নিয়মেই আমাকে একটু বেশি মানে তাড়াতাড়ি আমাকে নিতে হয়েছিল। তখন আমার 16-17 বছর বয়স, কিন্তু তখন থেকে আমি ব্যবসা শুরু করি। তা যখন আমার 25-26 বছর বয়স তখন আমার সাথে একটা ঘটনা ঘটে, এবং সেই দিনই রাতে আমি সত্যিকারের ভূত দেখেছিলাম। সত্যিকারের ভূত যে কতটা ভয়ঙ্কর হয়, কতটা মানে ক্ষতিকারক হয়, সেটা তখন আমি জানতাম না। তো কী ঘটেছিল সেটা আজকে তোদের সাথে শেয়ার করবো। তোর মেয়ে বাবা ছেলে খুব খুশি, বাবা বলো 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 বলো। তো তখন উনি বলতে শুরু করলেন যে আমি যখন মানে এই 17-18-20 বছর বয়স, তখন আমি বাজারে একটা দোকান দিয়েছিলাম, কারণ সংসার চালাতে হবে। তা দোকানটা আস্তে আস্তে বেশ বড়সড় হয়, বেশ লোকের পরিচিতি হয়, দোকানে কেনা বেচাটাও ভালো হতে শুরু করে। এই করতে করতে আমার যখন 25-26 বছর বয়স হয়, তো আমি প্রতিদিনই একই নিয়মে দোকান খুলতাম, একই টাইমে দোকান খুলতাম, একই রাস্তা দিয়ে যাতায়াত করতাম, একইভাবেই মানে কি বলো আসতামও যে টাইমে যেতামও সেই একই টাইমে, কোনো পরিবর্তন আমি করতাম না সহসা। তো সেরকমই একদিন এরকম আমি দোকান বন্ধ করে সাইকেল নিয়ে আমি বাড়ি ফিরতাম। তো ওরকম বাড়ি ফিরছি, ফিরতে ফিরতে ভাবছি যে কী হলো, রাস্তাঘাটে একটাও লোক নেই কেন, খুব ফাঁকা ফাঁকা লাগছে। চারিদিকে তাকাচ্ছি, দেখছি না, অন্যদিন দোকান বন্ধ করে অনেক লোকই আমার সাথে বাড়ি ফেরে, আজকে দেখছি কোনো লোক নেই। তখন আমি আমার ঘড়িটার দিকে তাকালাম যে এত তো রাত্রি হয়নি, তাহলে কি আমি বেশি রাত্রি করে দোকান বন্ধ করলাম? বলে ঘড়ির দিকে তাকিয়ে দেখেন না, আমি তো ঠিকই সময় দোকান বন্ধ করেছি, তাহলে এরকম কেন লাগছে রাস্তাঘাটটা? তো বলে উনি মানে মানে সাইকেল চালিয়ে আস্তে আস্তে সাইকেলটা চালিয়ে যাচ্ছেন রাস্তার মধ্যে দিয়ে, মানে রাস্তার ওপর দিয়ে। বলছে বেশ খানিকটা যাওয়ার পর আমার যেন মনে হলো আমার পেছন পেছন কেউ একজন আসছে। তো তখন আমার মানে ভয়টা একটু কমলো যে না, তাহলে লোকজন এসছে। তাও আমি আস্তে আস্তে চলতে শুরু করলাম। তারপরেও আমার মনে হচ্ছে যে না, লোকজন তো এলো, কিন্তু কই কোনো কথা বলছে না, পাশেও দেখতে পাচ্ছি না, কোনো আওয়াজপত্র কিছুই পাচ্ছি না, কি ব্যাপার? বলে আমি একটু পেছন ঘুরে তাকাই যে লোকগুলো কত দূরে, আমি কি অনেকটা এগিয়ে এলাম, না তারা অনেকটা পেছনে চলে গেল, নেমে গেল, চলে গেল, এরকম কিছু। বলে আমি যখন পেছন ফিরে তাকাই, তখন দেখি একটা সাদা শাড়ি পরা বয়স্ক একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার মাথাটায় এতটা পর্যন্ত ঘোমটা দেওয়া। বুঝতেই পারছো কি অবস্থা তখন আমার হতে পারে। তো আমি যখন পেছন ফিরে তাকাই, ভদ্রমহিলা যেন মনে হলো আমার দিকেই কেমন যেন একটু ভুরু কুচকে এরকম করে তাকিয়ে আছে। তো আমার একটু কেমন যেন সন্দেহ হয় যে উনি আমার দিকে এরকমভাবে তাকিয়ে আছে কেন। তো খানিকটা এগিয়ে যাওয়ার পর ওনার দিকে আমি এগিয়ে যাচ্ছিলাম, তারপর ভাবলাম না, ভেতর থেকে মনের মধ্যে একটা ডাকলো, বুঝলে? তো সেই জন্য আমি আর এগোলাম না। তো আবার সামনের দিকে ফিরে গিয়ে আমি, ভদ্রমহিলা পেছনেই দাঁড়িয়ে রইলো, আমি আবার আমার রাস্তা ধরে এগোতে শুরু করলাম, সাইকেলটাকে আস্তে আস্তে চালিয়ে। আর আমি বরাবরই সাইকেল খুব আস্তে চালাতাম, তো সেই জন্য আমি ওই রকমভাবেই আবার মানে সাইকেল চালিয়ে চালিয়ে এগোতে শুরু করলাম। তারপরে মনে হলো যে না, আওয়াজটা তো আর আসছে না, তাহলে কি উনি ওখানেই দাঁড়িয়ে পড়লেন? তাহলে তো একটু ভালো করে দেখতে হয়। বলে আমি আবার সাইকেল থেকে নেমে পেছন ফিরে তাকালাম যখন, তখন দেখছি কেউ নেই। পুরো রাস্তাটা একদম ফাঁকা। দেখো আমার গায়ে কাটা দিচ্ছে। রাস্তাটা একদম ফাঁকা, কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, কোনো মানুষ যে ওখানে ছিল সেটাও মনে হবে না, এমন ফাঁকা একটা রাস্তা রাত্রিবেলা, বুঝতেই পারছো। তো তখন আমার একটা কেমন যেন সন্দেহ হলো যে উনি কি তাহলে আলপথ ধরে চলে গেলেন, বা ওনার বাড়ি এসে গেছিলো, কিছুই বুঝতে পারছি না আমি। তো তখন আমি কি করলাম, আবার আমি আমার রাস্তা ধরে হাঁটতে শুরু করে দিলাম, মানে হাঁটতে বলছি সরি, সাইকেল চালাতে শুরু করে দিলাম, যে হয়তো উনি চলে গেছেন। তো বৃদ্ধাটাকে তো আমি আর দেখতে পাচ্ছি না, বয়স্ক মহিলাটাকে আমি আর দেখতে পাচ্ছি না। তখন আমি কি করব, একটু জোরে সাইকেলটা চালাতে শুরু করলাম। মেয়ে আর ছেলে কিন্তু খুব মনোযোগ দিয়ে গল্পটা শুনছে। আর সেই সময় বাবা বলছে যে জানিস তো, আমি তখন কী করলাম যে না, আর আমি এখানে কোথাও দাঁড়াবো না। ওটা মানে বয়স্ক ভদ্রমহিলাকে আমি সরাসরি দেখলাম, অথচ মিলিয়ে গেল, ওটা কেমন যেন ভয় ভয় লাগতে শুরু করলো আমার।
তো তখনই আমি সঙ্গে সঙ্গে কী করলাম, একটু সাইকেলটাকে জোরে চালিয়ে এগোতে শুরু করলাম। আর প্রতিদিন আমার কাছে একটা টর্চ থাকে, আমার ব্যাগে একটা টর্চ থাকে, কারণ অন্ধকারে রাত্রিবেলা রাস্তা দিয়ে ফিরি, তো আমার ব্যাগে একটা টর্চ থাকে। আর এমনিতেও দেখবে গ্রামের মানুষের কাছে একটা করে টর্চ অবশ্যই থাকে। তো সেই কারণে টর্চটা আমি জ্বালিয়ে চারপাশটা একটুখানি ভালো করে দেখতে 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 যাচ্ছিলাম। এক হাতে সাইকেল নিয়ে আরেক হাতে একটু টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে বারবার করে দেখতে দেখতে যাচ্ছি। কারণ অনেকটা রাস্তা না, যেখান থেকে হাটের থেকে মানে যেখানে আমার দোকান সেখান থেকে বাড়িটা বেশ কয়েক মাইল রাস্তা, তো আমাকে প্রতিদিন ওই রাস্তা দিয়ে ফিরতে হয়। কোনো দিনই কিন্তু এরকম আমার সাথে কিছু হয়নি, কিন্তু আজকে হঠাৎ করে এরকম হচ্ছে কেন আমি কিছুতেই বুঝতে পারছি না। তো সেই জন্য আমি একটু সাইকেলটা জোরে চালাচ্ছি আর টর্চ দিয়ে মাঝে মধ্যে একটু এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছি। তো বেশ খানিকটা যাওয়ার পর হঠাৎ করে দেখছি টর্চটা যেই একটু সামনের রাস্তায় মেরেছি, কারণ অন্ধকার তো, যেই সামনের রাস্তায় মেরেছি তখন দেখছি সেই বুড়ি বয়স্ক ভদ্র মহিলা সামনের রাস্তা, আমার সামনাসামনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার দিকে পেছন ফেরা, মানে ঠিক আমার এই আমি ধরো এখানটায় আর উনি এরকম সামনে দিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছে। আমার তো প্রচণ্ড অবাক হয়ে যায়, আমি যে কী করে হলো, উনি তো ছিলেন আমার অনেক দূরে পেছনে, আমি দেখলাম এতটা রাস্তায় এলাম তো মিলিয়ে গেল, হঠাৎ করে উনি সামনে এলেন কী করে। তখন আমি প্রচণ্ড ভয় পাই। তখন আমার মনে পড়ে যে না, মা তো ছোটোবেলায় বলেছিল, বাড়ির মানে গ্রামের লোকেরা, বাড়ির বড়রা বলেছিল যে এরকম মানুষ মানে এরকম জিনিস কখনো মানুষ হতে পারে না, যে হঠাৎ হঠাৎ করে মিলিয়ে যেতে পারে। এখন এখানে দেখা দিল, কখনো ওখানে দেখা দিচ্ছে, কখনো মিলিয়ে যাচ্ছে। এরকম যখন জিনিস দেখবে তখন সেটা জানবে যে ওটা মানুষ নয়। তো আমি যখন দ্রুত মানে যাওয়ার চেষ্টা করছি, দাঁড়িয়ে মানে জোর সাইকেলটা চালাচ্ছি, তখন আমার মানে শরীরের মধ্যে একটা মানে ভয় অর্থাৎ মানে আচমকা ওরকম একটা জিনিস দেখেছি, আমি কিছু বুঝতে পারছি না কি করব না করব। খুব জোর আমি সাইকেলটা চালাতে শুরু করলাম, কিন্তু বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখছি, আমি তো টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে দেখতে দেখতে আসছি, হঠাৎ দেখছি যে আমাদের যে রাস্তাটা তার চারপাশে অনেক তাল গাছ, নারকেল গাছ, তারপর আম গাছ, এরকম বড় বড় গাছ রয়েছে। তো তার মধ্যে দেখছি দুটো তাল গাছ, একটা এই পারে আর একটা এই পারে। ওই তাল গাছের মাথা দুটো এক হয়ে গেছে, আর ওই তাল গাছের দুটো জোড়া মাথার ওপরে বসে আছে সেই বুড়ি ভদ্রমহিলা, যে আমার দিকে এরকম কটমট করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আর চুলগুলো সাদা চুলগুলো পুরো হাওয়াতে এরকম 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 করে করে উঠছে। আমরা অনেক সিনেমা টিনেমাতে দেখি কিন্তু যে এরকম করে করে ভূতের চুল ওড়ে, ঠিক বলছে মানে সে ঠিক সেরকমই উনিও দেখছে যে চুলগুলো এরকম হাওয়াতে নড়ছে আর চোখগুলো একদম লাল টকটকে আর মানে জ্বলছে আর কি, একদম মানে আগুনের মতন জ্বলছে। আর তাল গাছের মাথাটা ঠিক এরকমভাবে দুটো জোড়া লেগে এরকম নিচুর দিকে রাস্তার দিকে নেমে এসেছে, মানে তাল গাছটা পুরো এরকম বেঁকে নিচের দিকে নেমে এসেছে দুটো তাল গাছ। বুঝতে পারছো, ওর যাতায়াতের পথ প্রায় বন্ধ করে দিয়েছে, যে সাইকেল করে যাবে সেটাও ও যেতে পারছে না, ওই তাল গাছ দুটো এমনভাবে আটকে আছে। তার উপরে ওই বয়স্ক ভদ্রমহিলা বসে আছে, আর ওকে বলছে যে তুই তোর হাতের ওইটা ফেলে দে, তুই তোর হাতের ওইটা ফেলে দে। তখন না ওর তখন ওই ভদ্রলোক বলছে, তখন আমার মনের মধ্যে একটা মানে সাহস এলো যে হাতে যেটা আমি ধরে আছি ওটা তো টিন টিন দিয়েই তৈরি হয়, লোহা টিন টিন দিয়েই তৈরি হয়, তাহলে মনে হয় আমি এটা দিয়ে ধরে আছি বলে উনি আমাকে কিছু করতে পারছে না। আর তখন আমার ঠিক মনে হলো যে আমি একটু ঠাকুরের নাম করি বলে আমার তখন রাম 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 এই কথাটা মুখ থেকে বেরোচ্ছে। তখন ওই ভদ্রমহিলা বলছে, এইসব করে তোকে কিচ্ছু হবে না, আমি আজকে তোর ঘাড় মটকাবোই মটকাবো, অনেক দিন আমি এই কাজটা করিনি, আজ তোকে বাগে পেয়েছি, আজ তোকে আমি ছাড়বো না, তুই যতই যা কিছু বল না কেন তোকে আমি ছাড়বো না। এই কথা বলছে ওই গাছটার মাথার উপরে বসে বসে। তখন মানে বলছে যে আমি খুব জোর ওখান থেকে দৌড়ানোর চেষ্টা করলাম, সাইকেল ফেলে দিয়ে আমি ওখান থেকে দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু জানিস বাবা আমি এক ফোঁটাও দৌড়াতে পারিনি। কেন বলতো, আমার পা দুটো মনে হচ্ছে পাথর হয়ে গেছে, পুরো শক্ত পাথর হয়ে গেছে, মাটির সাথে আটকে গেছে, কিছুতেই একটা পা দুটো পা করে যে আমি এগোবো সেটাও আমি পারছি না। তারপর ওরকমভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে দেখলাম মিলিয়ে গেল ভদ্রমহিলা। আমি তখন আমার পা দুটোকে অনেক চেষ্টা করে এক পা দু পা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আর তখন দেখছি গাছগুলো আপনা আপনি উঠে গেছে, গাছগুলো কিন্তু আবার সোজা হয়ে গেছে। আর ওই সোজা হওয়া গাছটার ভেতর থেকে কোনোখান থেকে আওয়াজ আসছে, হা হা করে হাসির আওয়াজ আসছে, যে তোকে আমি ছাড়বো না, তুই যতই যাওয়ার চেষ্টা কর, যেভাবেই তুই যাওয়ার চেষ্টা কর, তোকে আমি ছাড়বো না বলে। আমি কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু হাসির আওয়াজ আর ওই গলার আওয়াজ আমি শুনতে পাচ্ছি, বিচ্ছিরি টাইপের একটা গলার ফ্যাসফ্যাশনের আওয়াজ। তো ছেলে আর মেয়ে কিন্তু রীতিমতন ভয় পাচ্ছে বাবার এই ঘটনা শুনে, পুরো হাঁ করে বাবার দিকে তাকিয়ে আছে যে এরকমও হয়। তারপর বাবা বলছে যে তারপর আমি অনেক চেষ্টা করে রাম 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 করতে 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 বেশ 2-3 পা এগিয়েছি, হঠাৎ শুনি পায়ে মানে আমার পেছনে ক্যাঁচ 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 করে আওয়াজ হচ্ছে। তখন আমি ভাবছি কী হলো, এরকম আওয়াজটা কেন হচ্ছে, তাহলে কি আমার পেছন থেকে কিছু নিয়ে টিয়ে আমাকে ঘাড় মটকাতে আসছে বা কিছু করছে বলে আমি এরকম করে আস্তে করে আবার পেছন ফিরে তাকাই। যেই পেছন ফিরে তাকাই তখন দেখি একজন
বয়স্ক ভদ্রলোক সাইকেল চালিয়ে আসছে। তখন বেশ খানিকটা দূরে আছে, কিন্তু আওয়াজটা শোনা যাচ্ছে, যেহেতু অন্ধকার ফাঁকা রাস্তা, কোনো আওয়াজ নেই, আমি আওয়াজটা শুনতে পাচ্ছি যে কেউ একজন আসছে। তো আমি তাকিয়ে দেখি যে একজন বয়স্ক লোক আসছে। কে তখনও অতটা বুঝতে পারিনি, যেহেতু খুব অন্ধকার, কিন্তু কেউ একটা আসছে। তখন হঠাৎ করে আমি আবার টর্চটা দিয়ে এরকম করে দেখতে গিয়ে দেখছি আমার ঠিক দু তিন হাত দূরেই ওরকম দাঁড়িয়ে আছে, কি 5 হাত দূরেই দাঁড়িয়ে আছে, আর বলছে, তোকে আজকের মতন ছেড়ে দিলাম, তুই আজ, তোর কপাল আজকে খুব ভালো। আর আমি টর্চের আলোটা ওনার মুখের ওপর ফেলে রেখে দিয়েছি, আর মুখে সমানে রাম 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 বলে যাচ্ছে। টর্চের আলোতে আমি দেখছি ওনার ওই চুলগুলো উঠছে, চোখগুলো গোল গোল লাল লাল, আর মুখটা খুব মানে বিচ্ছিরি টাইপের একটা পোড়া পোড়া মুখ। আর সেই মুখ নিয়ে উনি বলছে, তোকে আজকের মতো ছেড়ে দিলাম, এরপরে তোকে যেদিন পাবো সেদিন তোর ঘাড় মটকাবো, বলে অদৃশ্য হয়ে গেল। কোনো আওয়াজ নেই, কোনো কিছু নেই, মানে হাওয়ার মধ্যে দিয়ে যেন মিলিয়ে চলে গেল। এরকম হতে হতেই হঠাৎ পেছন ফিরে আমি তাকিয়ে দেখি, তখন দেখি আওয়াজটা খুব সামনে চলে এসেছে আমার। তখন বুঝতে পারি যে কেউ একজন আসছে, এই মানে ইয়েতেই উনি আমাকে ছেড়ে দিয়েছে। যদি আমি কেউ না আসতো তাহলে হয়তো উনি আমাকে সেই রাতেই শেষ করে দিত, কারণ আমার পাশে তো কেউ ছিলই না, অন্ধকার রাস্তার মধ্যে আমি একা। তখন টর্চটা ফেলে সামনে যখন আওয়াজটা এসে গেছে, তখন টর্চটা মারি, দেখি আমাদের গ্রামের একজন বয়স্ক কাকা। তো আমি তাকে দেখে তো একটু মানে প্রাণ পেলাম যে না থাক বাবা, আমার গ্রামের লোক। আর আমি তো সাইকেল ফেলে দিয়েছি, সাইকেল তো এক জায়গায় পড়ে আছে, আমি তো কিছুটা রাস্তা হেঁটে হেঁটে দৌড়ানোর চেষ্টা করতে করতে এসেছি। তো তখন ওই কাকা আমাকে বলছে, হ্যাঁ রে, তুই তো রোজ সাইকেল নিয়ে ফিরিস, তো তোর সাইকেলটা মনে হচ্ছে ওখানে একটা সাইকেল পড়ে থাকতে দেখলাম, তুই এখান অবধি কী করে এলি তাহলে? তখন বলছে, কাকা আমি কিচ্ছু বলতে পারবো না কাকা, আমি কী করে বাড়ি যাবো আমি জানি না, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। আমার আর তখন হাত পায়ে কোনো সার নেই, অসাড় হয়ে গেছে আমি। যদি ওই কাকা না থাকতো হয়তো আমি ওখানে অজ্ঞান হয়ে যেতাম, আমার গলা টিপে মেরে ফেলতো, কী করতো, ঘাড় মোটকে দিত, আমি কিচ্ছু জানি না। তখন ওই কাকা আমাকে বললো, তুই আমার সাইকেলটা ধর, আমি গিয়ে তোর সাইকেলটা নিয়ে আসি। বেশ খানিকটা দূরে সাইকেলটা। তা কাকা গিয়ে ওই সাইকেলটা চালিয়ে নিয়ে আসে, তারপর আমাকে বলে, নে তুই তোর সাইকেলে ওঠ, আর আমি আমার সাইকেল চালাচ্ছি, আর তুই টর্চটা জ্বালিয়ে রাখ, তোর হাতে তুই টর্চটা জ্বালিয়ে রাখ। বলে যখন আমি গ্রামে আমরা চলে এসেছি, তখন আমাকে সবাই, মানে আমার বাড়ির লোকজন সবাই চিন্তা করছে, তোর মা চিন্তা করছে, তোরা তখন হোসিনি, আমার মা চিন্তা করছে, একটু ভুল বলে ফেলছি, আমার মা চিন্তা করছে, তখন তোদের আমার বিয়ে হয়নি, তখন আমার মা চিন্তা ভাবনা করছে, সবাই কান্নাকাটি করছে, কেন এখনও আমি বাড়ি ফিরছি না। তখন অলরেডি 12টা বেজে গেছে, রাত 12টার পর। এই যে ঘটনাটা ঘটেছে সেটা রাত্রির 12টার পর, কারণ আমি যখন ওখান থেকে দোকান বন্ধ করে বেরিয়েছি তখনই রাত্রির 10টা বেজে গেছে। আর দোকানে যখন যত ভিড় থাকে তত আমি দেরি করে দোকান বন্ধ করি, যাতে একটু ভালো বেচা কেনা হয়, সংসারটা ভালো করে চালাতে পারি। তো সেই কারণে আমি সেদিনকে একটু দোকান দেরি করেই বন্ধ করেছিলাম, কিন্তু অনেকেই দোকান থেকে ওই সময় বন্ধ করে আমার সাথে একসাথেই ফেরে। তো সেদিনকে কেউই ছিল না, মানে হ্যাঁ আমি সবার লাস্টে দোকানটা বন্ধ করেছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমার আর কিচ্ছু মনে ছিল না যে আমি কি সবার লাস্টে বেরিয়েছি, আরও কি কেউ ছিল, নাকি আমি ঠিক টাইমেই বেরিয়েছি, কিছুই মনে নেই আমার। তো সেই রাত্রিরে আমি কোনো রকমে ভগবানের কৃপায় ভগবানের নাম নেওয়াতে আর এই কাকার জন্য আমি প্রাণে বেঁচে গেছিলাম। কিন্তু সেই মুখটা আমি আজকে, এত বয়স হয়ে গেছে আমার, আমি কিন্তু এখনও ভুলতে পারি না। আর তারপরে সবাই বলল যে ওই দিনটা ছিল অমাবস্যার রাত, আর রাত্রি 12টার পর, 12টা থেকে 3টে সাড়ে 3টে অবধি অনেক কিছুই ওই রাস্তায় নাকি আগেও ঘটেছে। তো ভাগ্য ভালো আমার ছিল যে আমি হয়তো প্রাণে বেঁচে গেছিলাম। তো এই ঘটনাটা বলার পর বাবা বলছে যে কেমন লাগলো বল এবার তোরা তো কোনোদিন ভূত দেখিস নি, ভগবান না করে যেন তোরা কোনোদিন ভূত দেখিস, তো ঠাকুর যেন তোদের ওপর সহায় থাকে, বাবা বলছে ছেলে মেয়েকে, তোদের ওপর যেন সহায় থাকে, যে যেন তোদেরকে এরকম বিপদের সম্মুখীন হতে না হয়। আমি যে কিভাবে বেঁচে গেছি সেটা আমি জানি না, হয়তো কোনো ভালো কাজ করেছিলাম তার জন্য হয়তো বেঁচে গেছি। তো তখন বাবা বলে যে চল, অনেক রাত হয়ে গেছে, আমরা এবার ঘরে যাই। তো বলে ছেলে মেয়েকে নিয়ে, মা তো আগেই চলে গেছে ঘরে, রান্না বান্না করবে, চলে গেছে ঘরে। তখন ছেলে আর মেয়েকে নিয়ে ওই চাটাইটা তুলে, যখন ছেলে আর মেয়ে আগে ঘরে ঢুকে গেছে, উনি উঠে চাটাইটা তুলে ভাঁজ করছিলেন, ওই বাগানের মধ্যে দাঁড়িয়ে ভাঁজ করছিলেন। ওই ভাঁজ করতে করতেই হঠাৎ উনি সামনের দিকে, নিজের বাড়িরই সামনের দিকে তাকিয়ে দেখে ওই ভদ্র মহিলা ওর ঠিক গেটের বাইরে, বড় গেট ওনার বাড়ির, সেই গেটের বাইরে উনি দাঁড়িয়ে আছেন, ঠিক ওই রকম চুলগুলো নড়ছে, আর ওই রকম লাল লাল চোখ, আর ওইভাবেই ওর দিকে এরকম ভুরু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। উনি আর একটা সেকেন্ডও ওখানে না দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে ওই মাদুরটা নিয়ে দৌড়ে ঘরে এসে দরজা বন্ধ করে দেয়। কিন্তু তারপর থেকে আর কোনোদিনও ওরা আর বাগানে বসে গল্প করেনি, কারণ সেই রাত্রিরে আবার ওই অমাবস্যারই রাত ছিল, আর ওই ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা ঠিক মনে রেখেছে যে ওকে আমার ঘাড় মটকাতেই হবে। সেই জন্য খুঁজে খুঁজে ঠিক ওর বাড়িতে এসে, আর ওদের তো আর খুঁজতে হয় না, যেখানে সেখানেই চলে আসতে পারে,
ঠিক এসে ওনার বাড়ির দরজার সামনে গেটের কাছে দাঁড়িয়ে আছে। ভাবো, যেহেতু ওনার বয়স হয়ে গেছে, উনি আর বাইরে বেরোন না, তো তাই জন্য হয়তো বেঁচে গেছেন বা যাই হোক কিছু হয়েছে সেইটা আর জানি না, কিন্তু গল্পটা ছিল এটাই। রাত 12টার পর, এটা হচ্ছে আমার গল্পের নাম, যে রাত 12টার পর বাজার থেকে ফেরার পথে কী ঘটনা ঘটেছিল এই ভদ্রলোকের সাথে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। বলেছি বারবার যে যদি তোমরা শুনতে চাও ভূতের গল্প, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তো একটা দুটো কমেন্টে তো আর বলা যায় না, বলো? তো যদি ভালো অনেক কমেন্ট হয় তাহলে নিশ্চয়ই বলবো প্রতিদিন একটা করে ভূতের গল্প। চলো, আর আমার সোমাবুড়ি চ্যানেলটা, তার সাথে সাথে আরও একটা চ্যানেল আমি খুলেছি, সেটা হচ্ছে সোমার কথা। মানে এখানে আমি আমার কথা বলবো, আমার ভালো লাগা মন্দ লাগা, আমার কন্ট্রোভার্সি, আমার খাওয়া দাওয়া, এভরিথিংই থাকবে, সব কিছু মিলিয়ে মিশিয়েই থাকবে। তবে চেষ্টা করবো নোংরামো বা নোংরা কোনো কিছু যেন এই ভিডিওটার মধ্যে না থাকে, লাইভ মানে চ্যানেলটার মধ্যে না থাকে। তো এমনিতেও আমি কখনো করি না। তো যাই হোক, সেটা পরের কথা। তো তোমরা এই দুটো চ্যানেলকেও কিন্তু একটু সাপোর্ট করে আমার পাশে থেকো। অবশ্যই ওই চ্যানেলে আমি তোমাদেরকে ভূতের গল্পও দেবো, ঠিক আছে, শোনাবো। তো চলো, টাটা, আজকের মতন গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।